সো ফার্স্টে আমরা হচ্ছে কি ট্রাই এন্ড ক্যাচ ব্লক দেখতেছিলাম। ট্রাই ক্যাচ ব্লকটা কি ছিল, যে ট্রাইতে আমরা এমন একটা কোড ইমপ্লিমেন্ট করার ট্রাই করি যেটাতে হচ্ছে এক্সেপশন আসতে পারে। সো এটা আমরা ট্রাই ব্লকে লিখতাম, আর ওটা যদি এক্সেপশন ক্রিয়েট করে ওটাকে হ্যান্ডেল করার জন্য আমরা কি ক্যাচ ব্লকের মধ্যে প্যারামিটার লিখতাম। সো ক্যাচ ব্লকের মধ্যে যে এক্সেপশন আসবে ওইটা আমরা লিখতাম, লিখে দিতাম। এটা হচ্ছে আমাদের এই যে এক্সেপশন অবজেক্ট, অবজেক্টের নাম। অবজেক্টের টাইপটা কি? টাইপটা হচ্ছে আমাদের এই যে এক্সেপশনটা। প্যারামিটার আমরা কি লিখি? ভ্যারিয়েবলের নেম এন্ড হচ্ছে কি লিখি? ভ্যারিয়েবলের টাইপটা লিখি। সো এটা হচ্ছে একটা অবজেক্ট। খেলা আমরা বলছিলাম এক্সেপশন হ্যান্ডলিং হচ্ছে একটা অবজেক্ট, এক্সেপশনটা। সো এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে প্যারামিটারের থ্রুতে আসতেছে। কোন অবজেক্ট আসছে? অ্যারিথমেটিক এক্সেপশন ই। এখন আমাদের একটা লাস্ট ক্লাসে কোশ্চেন ছিল যে স্যার এখন এমন তো হইতে পারে আমি নাও বুঝতে পারি যে কোন এরর আসতেছে বা কোন এক্সেপশনটা চলে আসতেছে, এমন তো হইতে পারে। সো এই জন্যই আমাদের হচ্ছে মাল্টি ক্যাচ ব্লকটা হচ্ছে ইউজ করা হয়, যেখানে আমি একটু কনফিউজ যে আচ্ছা বা যেখানে মাল্টিপল এক্সেপশন আসতে পারে ডিফারেন্ট। যেমন এমন হইতে পারে এইখান থেকে অ্যারিথমেটিক একটা এক্সেপশন আসতে পারে, অর্থাৎ এখান থেকে এমন আসতে পারে যে হয়তো ডিভাইডেড বাই 0 হয়ে গেল, অ্যারিথমেটিক এক্সেপশন ক্রিয়েট হতে পারে। আবার এমন হইতে পারে যে এইখানে অ্যারে ইউজ করা হয়েছে এই ট্রাই ব্লকটাতে, এখান থেকে অ্যারের ইনডেক্স আউট অফ বাউন্ড হয়ে যেতে পারে। ইনডেক্স আউট অফ বাউন্ড কখন হয়? যখন আমি ইনডেক্স আছে 5টা কিন্তু আমি অ্যাক্সেস করতে যাচ্ছি 10 নাম্বার বা 6 নাম্বার বা মোর দ্যান ইনডেক্স নাম্বার, এটাই তখন ইনডেক্স আউট অফ বাউন্ড চলে আসে। সো এইরকম কি দুইটাই হইতে পারে। এইরকম টাইপের যদি হয় যে ট্রাই ব্লক আমি এমন কোড করে রাখছি যেটা মাল্টিপল এক্সেপশন ক্রিয়েট করতে পারে ডিফারেন্ট টাইপের, তখন আমরা হচ্ছে মাল্টি ক্যাচ ব্লক ইউজ করি। সো এইখানে দেখেন একটা কোড দেওয়া আছে, int a new int 5 a5 30/0। এখন বলেন এইখানে কি মাল্টিপল, এখানে কি কি এক্সেপশন হতে পারে এটা বলেন। অ্যারিথমেটিক হইতে পারে, অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড কি হবে? না একটু ভেবে বলেন। স্যার হতে পারে, হতে পারে না হবে, এটা হ্যাঁ অথবা না বলতে হবে। হবে। কারা হবে পক্ষে আছে? 3 জন, আর বাকিরা 4 জন। বাকিরা হবে না, আর আরেক দল আছে আমি জানি না। সো আমি জানি না দল, হবে দল, সরি হবে না দল, একটু দেখেন দুইজন। এই যে ইন্ট আমরা হচ্ছে 5 দিচ্ছি, 5 হচ্ছে আমার কত নাম্বার অফ সাইজ, তার মানে আমি 5টা এলিমেন্ট রাখতে পারবো। এলিমেন্ট থাকে কোন থেকে? 0 থেকে। 0 1 2 3 4। সো আমি হাইয়েস্ট এলিমেন্ট রাখতে পারবো 5টা। ইনডেক্স আমি কি 0 থেকে 4 পর্যন্ত। সো এইখানে ইনডেক্সটা দেওয়া আছে কি A5, তার মানে এই 5 নাম্বার ইনডেক্সকে আমি ক্রিয়েট করছি, করি নাই। সো A5 আমি রাখতেছি কি 30/0, তার মানে সে একটা এক্সেপশন ক্রিয়েট করবে যেটা হচ্ছে কি অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এটা হচ্ছে না। আচ্ছা দেখেন A5 মানে কি? আমি যদি নিউ ইন্ট দিয়ে 5 করতেছি, তার মানে যে অ্যারেটা আমি ক্রিয়েট করছি এটাতে আমি 5টা এলিমেন্ট রাখতে পারবো, সাইজ 5। এলিমেন্ট রাখতেছি 0 নাম্বার ইনডেক্সে 1 2 3 4। এটাতে আমার 5টা এলিমেন্ট হয়ে যাচ্ছে না, সাইজ 5 হয়ে গেছে না? সাইজ 5 যদি হয়ে যায়, আমি যদি এখন 5 নাম্বারটা অ্যাক্সেস করতে চাই, 5 নাম্বারকে আমি ক্রিয়েট করছি, করি নাই। আমি কিন্তু 5টা এলিমেন্ট রাখার জন্য ক্রিয়েট করছি, 6 নাম্বার এলিমেন্ট রাখার জন্য ক্রিয়েট করিনি। সো এখানে অ্যাক্সেস করতেছি কি এর 5 নাম্বার ইনডেক্স। 5 নাম্বার ইনডেক্স মানে কি 6 নাম্বার এলিমেন্ট। 6 নাম্বার এলিমেন্ট কিন্তু আমি ক্রিয়েট করি নাই, এটা কিন্তু পসিবল না। সো এই জন্য এটা যখন আমি অ্যাক্সেস করি কিছু একটা রাখতে যাচ্ছি বা ক্যালকুলেশন করতে যাচ্ছি, সে কি করবে? অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এই এক্সেপশনটা জেনারেট করবে। এটা হচ্ছে এক নাম্বার ব্যাপার। 5টা হচ্ছে সাইজ, মানে আপনি সাইজ রাখছেন 5 1 2 3 4 5, 5টা আপনি এলিমেন্ট রাখতে পারবেন, এটা হচ্ছে আপনার সাইজ। বাট ইনডেক্সিং শুরু হয় কত থেকে? 0 থেকে না? 0 থেকে তাহলে 4 পর্যন্ত গেলে 5টা এলিমেন্ট পেয়ে যাচ্ছেন না? তার মানে আপনি এই 5টা জেনারেট করছেন 0 থেকে 4 পর্যন্ত। আপনি কি 5 নাম্বার ইনডেক্স জেনারেট করছেন? করেন নাই। তার মানে 5 নাম্বার ইনডেক্স যখন অ্যাক্সেস করতে যাবেন আপনার কি এরর আসবে, মানে এক্সেপশন আসবে। এরর না, এক্সেপশন চলে আসবে। ওই পাশটা হচ্ছে সাইজ আর এই পাশ হচ্ছে ইনডেক্স। ইনডেক্সের ওয়াইজ কিন্তু আমরা অ্যাক্সেস করে ভ্যালুগুলো নিয়ে কাজ করি। আচ্ছা এখন এই কারণে অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন চলে আসবে। দেন আরেকটা জিনিস বলতেছি কি 30/0। সাপোজ এটা যদি হয়েও যেত, মনে করেন হয়ে যেত, এটা হয়তো 4 বা 3 ছিল, 30/0 কি অ্যারিথমেটিক এক্সেপশন চলে আসে না? সো এখানে কি মাল্টিপল এক্সেপশন হতে পারে, অ্যারিথমেটিকও হতে পারে, অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড হতে পারে। যেহেতু দুইটাই আমাদের হওয়ার চান্সেস আছে, এই জন্য আমরা কি করলাম মাল্টিপল ক্যাচ ব্লক ইউজ করতেছি। যেটা প্রথমটাতে আমরা দিচ্ছি অ্যারিথমেটিক এক্সেপশন, এটা চলে আসতে পারে। সেকেন্ডটাতে দিচ্ছি অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড। সো এইখানে দেখেন, এইখানে যখন কাজ করতে যাবে
এইখানে কাজ করতে গিয়ে সে ট্রাই করবে ফার্স্টে ক্যালকুলেশন করা, ক্যালকুলেশন করে সে কি ভ্যালুটা রাখতে যাবে। সো যখন ক্যালকুলেশন করবে তখন সে কি বলবে অ্যারিথমেটিক এক্সেপশন চলে আসছে, বুঝতে পারছেন? তারপরে রেস্ট অফ দা কোড হচ্ছে সে ইমপ্লিমেন্ট করবে। সো এখানে কিন্তু একটু কনফিউজ হওয়ার চান্সেস আছে আমাদের, যে আমরা কিন্তু কনফিউজ হইতে পারবো যে আচ্ছা অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড হচ্ছে নাকি অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে। সো এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। 5 মানে কিন্তু আমি সাইজ 5 নিচ্ছি, আমি কিন্তু ইনডেক্স 5 নিচ্ছি না। বাট এইখানে কি ফার্স্টে ক্যালকুলেশন করে তারপরে ওইটা হচ্ছে সেভ করে। সো আমি ফার্স্টে ক্যালকুলেশনে যাব তারপরে সেভ করতে যাব। সো ক্যালকুলেশন যখন করতে যাব তখনই কি অ্যারিথমেটিক এক্সেপশন চলে আসবে, তারপর আমি আর ওটা সেভ করার ওয়েই পাবো না। সো এইজন্যই অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড প্রিন্ট করা থাকা সত্ত্বেও এটা চলে আসতেছে না, আসতেছে ফার্স্টে ক্যালকুলেশন করা, বুঝতে পারছেন? সো এরকম কনফিউজিং কোশ্চেন কিন্তু থাকতে পারে। সো এরকম মাল্টিপল যদি আমাদের এক্সেপশন চলে আসতে পারে, এইজন্য আমরা মাল্টিপল এক্সেপশন ইউজ করব। আর এই লাস্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্যারেন্ট এক্সেপশন। এইটা হচ্ছে যদি এই দুইটার একটাও না হয় তাহলে এই ক্যাচে অলরেডি চলে আসবে। এক্সেপশন যে অবজেক্টটা আছে এটার মধ্যে সবগুলো এক্সেপশনই থাকে, অ্যারিথমেটিকও থাকে, অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ডও থাকে, স্ট্রিং ইনডেক্সও থাকে, নাল পয়েন্টার থাকে, নাম্বার ফরম্যাট থাকে, সবই থাকে এটার মধ্যে। এটা জাস্ট আমরা জেনারেলি ইউজ করি। এখন আমরা যেহেতু শিখতেছি আমরা হচ্ছে ডেডিকেটেড ওয়েতে এইগুলো ইউজ করব, জেনারেলটা ইউজ করব না। জেনারেলটা আমরা কোথায় ইউজ করি? আমরা যদি রিয়েল লাইফ কোডিং করতে যাই তখন হয়তো আমাদের আননোন থাকতে পারে, যেটা আমরা অলরেডি বলে আসছি যে কিছু আননোন কেসেস চলে আসছে যেখানে মানে এক্সেপশন চলে আসছে, সাপোজ এটা আমরা জানি না, তখন আমরা হচ্ছে এই জেনারেটরটা ইউজ করি। জেনারেটর ইউজ করে আমরা হচ্ছে বুঝাই দেই যে যেই এক্সেপশনই আসুক না কেন সেটাকে ক্যাচ করবে, ক্যাচ করে কিছু একটা মেসেজ দিবে আমাকে, বা এক্সেপশনটা আমাকে মেসেজ দিবে যে কি এক্সেপশন হচ্ছে। মাল্টি ক্যাচ বুঝা গেল? আচ্ছা, এখন আসি হচ্ছে নেস্টেড ট্রাই ব্লক। নেস্টেড ট্রাই ব্লক বলতে বোঝাচ্ছে ওই যে ইফ এলস এর মতো, নেস্টেড ইফ এলস বা ফর লুপের মতো একটার ভিতর আরেকটা। তার মানে একটা ট্রাই ব্লকের মধ্যে আমি আরেকটা ট্রাই ব্লকে যখন কাজ করব, সো এটাই বলতেছি ইন জাভা ইউজিং আ ট্রাই ব্লক ইনসাইড অ্যানাদার ট্রাই ব্লক ইজ পারমিটেড। সো একটা ট্রাই ব্লকের মধ্যে আরেকটা ট্রাই ব্লক যদি আমি ইউজ করতে চাই এটা পারমিশন দেওয়া আছে, পারমিটেড। রাকিব এগুলো সব পকেটে, পকেটে একদম পকেটে। সো ইট ইজ কল্ড অ্যাজ নেস্টেড ট্রাই ব্লক। সো নেস্টেড ট্রাই ব্লক হচ্ছে এটাকে বলা হচ্ছে, তার মানে একটা ট্রাই ব্লকের মধ্যে আরেকটা ট্রাই ব্লক যখন আমরা ইউজ করব এটা হচ্ছে নেস্টেড। আচ্ছা, এটার একটা एग्जांपल দেওয়া আছে, দেখেন ফার্স্টে এইখানে নরমালি একটা ট্রাই ব্লক হচ্ছে জেনারেট করা হচ্ছে, তার মধ্যে আরেকটা ট্রাই করা হচ্ছে। এখন আমি এই ট্রাই ব্লকের মধ্যে কাজ করতেছি, চিন্তা করেন এটার মধ্যে যদি আরেকটা ট্রাই ব্লক নেই তাহলে এই ট্রাই ব্লকের আবার ক্যাচ ব্লক থাকবে না, আবার এই ট্রাই ব্লকের আরেকটা ক্যাচ ব্লক থাকবে না। সো এরকম করে কিন্তু আমাদের এই জেনারেশনটা করতে হবে। সো আমি ফার্স্টে উপরের যে ট্রাই ব্লক অর্থাৎ আউটার ট্রাই ব্লকের যে ক্যাচ ব্লক ওটা আমি নিচে লিখবো, আর ইনারটা কিন্তু এই ইনার ট্রাই এর মধ্যেই শেষ হয়ে যাবে। অনেকে কিন্তু আবার চিন্তা করেন না যে ইনারটা ট্রাই লিখছি ওইটা বুঝি আউটারের সাথে ক্যাচের সাথে হবে, ওইটা কিন্তু আউটারের সাথে হবে না, ইনারটা ইনারই শেষ হয়ে যাবে, আউটারটা আউটারে শেষ হবে। সো যেটা যেখানে স্টার্ট হচ্ছে ওইটা ওইখানেই এন্ডিং হবে। সো এখানে দেখেন ট্রাই ব্লক একটা ইউজ করা হচ্ছে, এখানে ফার্স্ট ট্রাই ব্লকের মধ্যে কি করা হচ্ছে গোইং টু ডিভাইড বাই 0 এই জিনিসটা প্রিন্ট হচ্ছে, 39 ডিভাইডেড বাই 0 করা হচ্ছে। আর নেক্সটে কি করা হচ্ছে এই এক্সেপশনটা এই ট্রাই ব্লকটাকে ক্যাচ করার জন্য ক্যাচ অ্যারিথমেটিক এক্সেপশন ই দিয়ে এখানেতে এক্সেপশনটা প্রিন্ট করা হচ্ছে। আপনি এখানে শুধুমাত্র যে এক্সেপশন প্রিন্ট করতে হবে এমন না, আপনি কোনো সলিউশনও দিতে পারেন, অল্টারনেটিভ কোনো একটা কোডিংও দিতে পারেন, ডিপেন্ডস করে আপনার কোশ্চেনের বা আপনার নেসেসিটির উপর যে আপনি এখানে ক্যাচ ব্লকের মধ্যে কি করবেন। নেক্সট আপনি কি করলেন এই যে ক্যাচ ব্লকটা শেষ, এরপরে কি আরেকটা ট্রাই ব্লক স্টার্ট হয়েছে, আরেকটা ট্রাই ব্লক স্টার্ট হয়ে আরেকটা এখানে কি হচ্ছে অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড কাজ করতেছে না, হ্যাঁ অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড কাজ করতেছে। সো এই ট্রাই ব্লকে অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এইটা আবার কি কোথায় দিচ্ছে সেকেন্ড ক্যাচ ব্লকের মধ্যে দিয়ে দিচ্ছে। সো এইখানে একটা ক্যাচ ব্লক দিয়ে এখানে শেষ। এখন আমাদের মেইন যে ক্যাচ ব্লক ছিল যেটা হচ্ছে এই ট্রাই এর একদম আউটার ট্রাই এর এইটার ক্যাচ ব্লক লিখতে হবে না, এটার ক্যাচ ব্লক হচ্ছে এইখানে, এটা লিখতেছে জেনারেল দিয়ে জাস্ট এক্সেপশন, এটা জাস্ট হ্যান্ডেল বাই দ্য এক্সেপশন দিয়ে লিখছে আউটার লুপ। সো আউটার লুপ এই ক্যাচটা হ্যান্ডেল করতেছে, আর বাকি এটা ছিল কি ট্রাই ক্যাচ শেষ, এখানেও ইনার ট্রাই ক্যাচ শেষ, এগুলো কিন্তু পরপর ট্রাই এন্ড ক্যাচ শেষ মাল্টিপল হয়। সো অনেকে ভুল বুঝতে পারেন যে আচ্ছা ট্রাই মনে হয় সবগুলো একসাথে হবে, তারপরে মাল্টিপল ইনার হোক বা আউটার হোক ইনারের ক্যাচও মনে হয় একসাথে হবে, এরকম কিছু না। যেখানে ট্রাই হবে ওইখানে ক্যাচ দিয়ে ওই ব্লকটা শেষ হবে। সো ট্রাই এর মধ্যে যদি আরেকটা ট্রাই হয় ওইখানেই ক্যাচটা হয়ে যাবে। সেটা কি বুঝা গেল মোটামুটি কিভাবে লিখতে হবে? লাস্টে প্রিন্টেড
এই লাস্টেরটা না পরে এইটা দিছে হচ্ছে এই যে উপরের যে আউটারের ট্রাই এইটার ক্যাচটা, এইটা হচ্ছে এক্সেপশন। এটা দরকার ছিল না, এটা আপনার বোঝানোর জন্য দিছে। আপনি বলতে পারেন স্যার এই ট্রাইটা তো আমি কোনো কিছু করিনি, বাট এই ট্রাই থেকে এগুলো এক্সিকিউট করছেন না। এখন ধরেন এইখান থেকে এই ক্যাচটা এক্সিকিউট করে ক্যাচ করা হয় নাই, তার মানে কি একটা এক্সেপশন চলে আসছে অলরেডি। তার মানে এই আউটার লুপেও কিন্তু এক্সেপশন আসবে। সো আউটার লুপ না, আউটার ট্রাইতেও কিন্তু এক্সেপশন আসবে। সো আউটার ট্রাইতে এক্সেপশন আবার কি হ্যান্ডেল করবে? এই ক্যাচ ব্লক। বুঝতে পারছেন? ইনারে যদি এক্সেপশন আসে তার মানে ওইটাও কি আউটারে দিবে, কিন্তু ইনারে যদি হ্যান্ডেল করা না থাকে সে কি পুরো নরমাল ফ্লোটা ব্রেক করে ফেলবে। সো নরমাল ফ্লো ব্রেক মানে কি আউটারেও গিয়ে বলবে যে আচ্ছা এখানে এক্সেপশন চলে আসছে, তখন আউটারের ক্যাচ আবার ওইটা হ্যান্ডেল করবে। বুঝতে পারছেন? সো ইনার যদি করতে পারে ইনারে শেষ, ইনার যদি করতে না পারে তখন আউটার গিয়ে আবার হ্যান্ডেল করার ট্রাই করবে। বলেন স্যার এটা টোটাল আউটপুটটা কি? এইটা টোটাল আউটপুট যদি চিন্তা করেন এখানে যেমন ডিভাইডেড বাই 0 চলে আসছে, আউটপুটটা লেখাই আছে মানে এই যে দেখেন ডিভাইডেড বাই 0 চলে আসছে। সো ডিভাইডেড বাই 0 কিন্তু আসছে কারণ এখানে ডিভাইড করা হচ্ছে ডিভাইডেড বাই 0। সো এটার জন্য অ্যারিথমেটিক এক্সপ্রেশন কে প্রিন্ট করছে। আবার পরেরটা দেখেন এখানে অ্যারিথমেটিক তো এটা দেখেন ইনডেক্স আউট অফ বাউন্ড কিন্তু চলে আসছে। এই যে দেখেন এইখানে একটু আগের অ্যানসারটাই চলে আসছে, লেন্থ 5 কিন্তু ইনডেক্স 5 কিন্তু আউট অফ বাউন্ড। অনেকের কনফিউশন ছিল যে আচ্ছা ইনডেক্স 5 তো হচ্ছে গিয়ে আমাদের লেন্থের মতোই হবে, কিন্তু আমাদের ইনডেক্স 0 থেকে 4 আর লেন্থ থাকে 5। সো 5 এ কিন্তু ইনডেক্স আউট অফ এর ইনডেক্স আউট অফ বাউন্ড এই এক্সেপশনটা চলে আসছে, যেটা হচ্ছে এইটার জন্য এই 5 এর জন্য 5 এর জন্য এখানে ক্যাচ করে এটা প্রিন্ট করা হচ্ছে। সো এই ট্রাই করা হচ্ছে, এখানে যে এক্সেপশন চলে আসছে এটা প্রিন্ট হচ্ছে এই এক্সেপশন হ্যান্ডেল করে। আবার এই ট্রাইতে গিয়ে যখন আবার a এর মধ্যে চেঞ্জ করা হচ্ছে এই এক্সেপশনটা কন্ট্রোল করতেছে এই ক্যাচ ব্লকটা। সো এখানে গিয়ে এর ইনডেক্স আউট অফ বাউন্ড প্রিন্ট হচ্ছে। এই ছাড়া কি আর কোনো এক্সেপশন আছে? নাই। তাহলে আমাদের কি নরমাল ফ্লোটা প্রিন্ট হবে, লাস্টে হচ্ছে নরমাল। সো এই পুরোটা শেষ করে 5 আদার স্টেটমেন্ট, তারপর হচ্ছে নরমাল ফ্লোটা প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা নেক্সট আমরা এখন দেখি ফাইনালি ব্লকটা, যেটা হচ্ছে আগের ক্লাসে একটু বলছিলাম। আপনি যে বলছিলেন যে লাস্টে যে সিস্টেম প্রিন্টটা না করতাম তাহলে সে হচ্ছে আউটপুট সেম থাকে। কোন সিস্টেম প্রিন্টটা? এই যে হ্যান্ডেল দ্য এক্সেপশন এটা হ্যাঁ এখানে এইটার ক্ষেত্রে সেম থাকতো, কারণ এইটাতে আপনি এমন কিছু করেন নাই ট্রাই ব্লকের মধ্যে নাই যেটা হ্যান্ডেল করতে পারতেছে না ট্রাই ব্লক। ট্রাই ব্লকে যদি এক্সেপশন চলে আসে এইখানের ক্যাচে হ্যান্ডেল করে ফেলতেছে, এই ট্রাইতে এক্সেপশন চলে আসছে এই ক্যাচে হ্যান্ডেল করতেছে, কিন্তু আউটার লুপ হ্যান্ডেল করার মতো কিন্তু কোনো এক্সেপশন জেনারেট হয় না। তার মানে হ্যান্ডেলিং হয়ে যাচ্ছে, কোনো একটা মিস যায় না যে হ্যান্ডেল করতে পারতেছে না। যদি মিস চলে যেত যে সাপোজ আপনি এই ট্রাইটা করছেন কিন্তু ক্যাচ লেখেন নাই, তার মানে ওই ট্রাইটা ক্যাচ হ্যান্ডেল করে ফেলছে, প্রবলেম নাই। বাট সেকেন্ড ট্রাইটা হ্যান্ডেল করতে পারেনি ক্যাচ লেখেন নাই, তখন কি হবে? একটা আউটারে এক্সেপশন চলে যাবে, তখন সে কি করতো? এই যে প্রিন্ট করতে হ্যান্ডেল দা এক্সেপশন আউটার ক্যাচ, তখন এটা হচ্ছে প্রিন্ট হয়ে যাচ্ছে, কারণ ইনারও এটা হ্যান্ডেল করা নাই। ট্রাই এক্সিকিউট করলে পরে ক্যাচে হবে। ট্রাই যদি এক্সিকিউট হয় এন্ড ক্যাচ যদি এটা ধরে ফেলে তাহলে আউটার লুপে ট্রাই এর আবার ক্যাচটাও এটা ধরবে না। বুঝতে পারছেন? মানে এই ট্রাইতে আপনি যে কাজটা করতেছেন এটা কিন্তু আরেকটা ট্রাই করতেছেন, এই ট্রাইটা করতে গিয়ে দেখছেন প্রবলেম, এই ক্যাচটা যদি এটা ধরে ফেলতে পারে তাহলে তো ফাইন, আর এই ক্যাচটা যদি ধরতে না পারে তার মানে এই ট্রাই করতে গিয়ে প্রবলেম হচ্ছে, তার মানে এই টোটাল ট্রাই থেকে গিয়ে প্রবলেম হচ্ছে, তার মানে এই টোটাল ট্রাই এর এক্সেপশন ক্রিয়েট হচ্ছে, তখন সে হ্যান্ডেল করবে এই ক্যাচটা। বুঝতে পারছেন? আউটার ক্যাচটা তখন কি হ্যান্ডেল করবে। যদি আউটার ক্যাচও না পারে তখন কি করবে? নরমাল ফ্লোটা ব্রেক করে দিবে, আপনার হয়তো সিস্টেম ক্র্যাশ করবে বা কোনো একটা মেসেজ এসে সে বসে থাকবে, এরকম কিছু একটা হবে। আচ্ছা এইটুকু মোটামুটি বোঝা গেল। এখন আসলে ফাইনালি ব্লক। ফাইনালি ব্লক বেসিক্যালি এমন একটা ব্লক যেটা হচ্ছে অলওয়েজ এক্সিকিউট হবে। সেখানে যেটা বলতেছে জাভা ফাইনালি ব্লক ইজ আ ব্লক that is used to execute important code such as closing the connection. আচ্ছা closing connection এটা আপনারা একটু পরে বলতেছি। Java finally block is always executed whether an exception is handled or not. So যে জিনিসটা বলতেছে এখন আমাদের নতুন একটা কনসেপ্ট চলে আসছে, সেটা হচ্ছে ফাইনালি। আমরা নরমালি ফাইনালি লিখি ট্রাই, তারপর হচ্ছে ক্যাচ, তারপর হচ্ছে লিখি ফাইনালি, এই ব্লকটা লিখি। বেসিক্যালি এটা কানেকশন হচ্ছে অনেকটা আমাদের যে এই ফ্লোটা এরকম ভাবে চলবে যে ট্রাইপের যদি কোনো কিছু একটা হ্যান্ডেল হয় সে ক্যাচে গিয়ে হ্যান্ডেল করবে, কাজ করবে। যদি ট্রাইতে হ্যান্ডেল করতে না পারে, ক্যাচেও যদি হ্যান্ডেল করতে না পারে, স্টিল ফাইনালিতে যে কোডটা আছে এটা রান হবে। তার মানে ফাইনালি কোডটা অলওয়েজ রান হবে, ওয়েদার ট্রাই এটা করতে পারো অথবা ট্রাই করতে না পারলে ক্যাচ এটা এক্সেপশনটা ক্যাচ করুক বা না করুক,
বাট ফাইনালিতে যে কোডটা আমি লিখবো এটা অলওয়েজ এক্সিকিউট হবে। এটা কি কোডগুলো এক্সিকিউট করে? হচ্ছে ইম্পর্টেন্ট কোড যেটা আমাদের প্রোগ্রামে দরকার, whether try can success or not, but finally will be executed always. So এই তখন কি সিস্টেম ক্র্যাশ করবে না যদি এটা ইউজ করি? যদি এক্সেপশন হ্যান্ডেল করতে না পারে, এক্সেপশনের জন্য নরমাল ফ্লোটা ব্রেক হবে, নরমাল ফ্লো ব্রেক হয়ে সে যদি ক্র্যাশ করে ফেলে তাহলে তো শেষ। আর যদি সে ক্র্যাশ না করে একটা মেসেজ দিয়ে চলে আসে, ডিপেন্ডস করে কি টাইপের এক্সেপশন হচ্ছে। সো ওই যে ফার্স্ট আমরা কিছু বলছিলাম না চেক এক্সেপশন, ওগুলোতে একদম ব্রেক করে দেয় এরকম। যদি ওই টাইপের না হয় নরমালি ফাইনালি যে কোডটা ওইটা এক্সিকিউট হবে। এখন যদি এইখানেই স্টপ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ফাইনালি কোডটা রান করার সুযোগ পাচ্ছে না। যদি ক্র্যাশ করে ফেলে আমার তো অ্যাপ্লিকেশন স্টপ হয়ে গেল, এটা তার রান করার হয়ে পাবে। বাট যদি স্টপ করতে না পারে, মানে স্টপ একবারে না হয়ে যায়, মেসেজ দিয়ে দেয়, সে কি করবে? ফাইনালি ব্লকটা কিন্তু এক্সিকিউট হবে। সো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে ফাইনালিটা এক্সেপশন হ্যান্ডেল হোক বা না হোক এটা এক্সিকিউট হয়। যেমন আমরা একটু ফ্লোচার্ট যদি দেখি, প্রোগ্রামের কোডটা আমরা স্টার্ট করতেছি, এক্সেপশন কি হচ্ছে কিনা ফার্স্টে ট্রাই ব্লকে আমরা কোন একটা কোড জেনারেট করতে গিয়ে পেলাম। যদি এক্সেপশন না হয় সে কি করবে? ফাইনাল ব্লকে চলে যাবে, ফাইনাল ব্লকের কাজটা করবে। আর যদি এক্সেপশন চলে আসে সে কি করবে? এক্সেপশনটা কি ক্যাশ ব্লকের মাধ্যমে হ্যান্ডেল করবে। এক্সেপশন কি হ্যান্ডেল হইছে? যদি হয় তাহলেও ফাইনাল ব্লকে এক্সিকিউট হবে, আর যদি না হয় তাহলেও কিন্তু ফাইনাল ব্লক এক্সিকিউট হবে। সো ফাইনালি হচ্ছে অলওয়েজ এক্সিকিউট হবে। এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোডগুলো রাখে। আচ্ছা, এখন যদি চিন্তা করেন এখানে একটা ট্রাই করা হচ্ছে ইনসাইড ট্রাই ব্লক, এখানে এটা কি 25 ডিভাইডেড বাই 0 দিচ্ছে, তারপর হচ্ছে প্রিন্ট করা কাজ করতেছে, একটা এক্সেপশন চলে আসছে। সো এক্সেপশনটা কি এখানে হ্যান্ডেল করা হচ্ছে, হ্যান্ডেল করার পরে ফাইনালি ব্লকে হচ্ছে এটা লেখা হচ্ছে। সো আমাদের রেজাল্টটা কি আসবে? এখানে আমরা কি ইনসাইড ট্রাই ব্লক করব, সো এটা প্রিন্ট হবে ফার্স্টে। এটাতে তো এক্সেপশন এখনো জেনারেট হয়নি, সো এটা তো কাজ করবে। এইটা করতে গিয়ে এক্সেপশন চলে আসবে, চলে আসলে আমরা কি করব? এই লাইনটা আর করতে পারবো না, তখন কি করব? তখন হচ্ছে সে এক্সেপশনে এখানে চলে আসবে। সো আমাদের যে আউটপুটটা দেখেন ফার্স্টে ইনসাইড ট্রাই ব্লক আমরা চলে আসছি, এই পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হয়নি। সো অনেকে কিন্তু আবার এই জিনিসটাও প্রবলেম হতে পারে যে এক্সেপশন যেখানে আসছে ওইখানে যখন এক্সেপশন চলে আসে তার মানে পুরো ট্রাই ব্লকটা এক্সিকিউট বন্ধ করে দেবে, এরকম কিন্তু হবে না। ট্রাই ব্লক কিন্তু কাজ করতে থাকবে, যখন এক্সেপশন চলে আসবে তখন সে ক্যাশ ব্লকে যাবে। এর আগে যদি এক্সেপশন না আসে ওগুলো কিন্তু সে এক্সিকিউট করতে থাকবে। সো এখানে এক্সেপশন আসে নাই, সে এক্সিকিউট করছে, প্রিন্ট হয়ে গেছে। এখানে এক্সিকিউশন করতে গিয়ে সে প্রবলেম পাচ্ছে, সে এইটার এক্সিকিউশন স্টপ করে দিবে। স্টপ করে দিয়ে কই যাবে? ক্যাশ ব্লকে যাবে, যে ক্যাশ ব্লকে এটা হ্যান্ডেল করা আছে কিনা। হ্যান্ডেল করা আছে, এখানে লেখা হবে কি এক্সেপশন হ্যান্ডেল করে, তারপরে যেই এক্সেপশন আছে ওটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে ফাইনালিতে যে ব্লকটা আছে এটা অলওয়েজ এক্সিকিউট হবে, ওয়েদার এটা এক্সেপশন হ্যান্ডেল করা থাক বা না থাক। সো ফাইনালি ব্লকে কি আসবে? ফাইনালি ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড। সো আমাদের প্রিন্ট হবে কি ইনসাইড এক্সেপশন হ্যান্ডেল, কি এক্সেপশন, তারপর ফাইনালি ব্লক, এন্ড তারপরে রেস্ট অফ দ্য কোড। সো আমরা দেখি ইনসাইড, তারপর হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল, এক্সেপশন হ্যান্ডেলটা প্রিন্ট হচ্ছে, তারপর কি এক্সেপশন এটা প্রিন্ট হচ্ছে, তারপরে কি ফাইনালি ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড, এই ফাইনালি ব্লকের এই কোডটা এক্সিকিউটেড, তারপরে লাস্টে কি রেস্ট অফ দ্য কোড। সো রেস্ট অফ দ্য কোড প্রিন্ট হচ্ছে। সো বুঝা গেছে কিভাবে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে। সো ট্রাই ব্লক কাজ করতে থাকবে, যখনই এক্সেপশন পাবে তখন ক্যাচে যাবে, আদারওয়াইজ কিন্তু বাকিগুলো কাজ করতেই থাকবে। আচ্ছা, এখন আসি আমরা যে এই এক্সেপশন আমরা নিজেরা যদি করতে চাই, অর্থাৎ আমাদের এরকম অনেক সময় দরকার পড়ে যে আমরা নিজেরা এক্সেপশন ক্রিয়েট করব, ক্রিয়েট করে কাজ করব। সো আমরা যখন এক্সেপশন নিজেরাই ক্রিয়েট করে কাজ করতে চাই ওটা হচ্ছে ইউজার ডিফাইন্ড এক্সেপশন হয়, আর আরেকটা হচ্ছে জেনারেল, যেটা আমাদের হচ্ছে অলরেডি জেনারেটেড হয় কোডের থ্রুতে। সো দুইটা এক্সেপশনই পসিবল। এই এক্সেপশন যদি আমরা থ্রো করতে চাই তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা থ্রো কিওয়ার্ডটা ইউজ করি, থ্রো, অর্থাৎ আমরা নিজের একটা এক্সেপশন থ্রো করব, অর্থাৎ এক্সেপশন ক্রিয়েট করব। এতক্ষণ আমরা দেখতেছিলাম যে আমরা ট্রাই ব্লকে কোনো একটা কাজ করতে চাই, এখানে গিয়ে এক্সেপশন চলে আসে, আর ক্যাশ ব্লকে আমরা এটা হ্যান্ডেল করি। বাট এখন আমরা দেখব যে আমরা নিজেরাই চাচ্ছি যে এখানে গিয়ে ট্রাই ব্লকে বা এখানে গিয়ে একটা এক্সেপশন ক্রিয়েট হোক। আমি নিজেই চাচ্ছি যে এখানে একটা ক্রিয়েট হোক, কোন একটা প্রবলেম হলে বা কোন একটা কিছু না পেলে সে একটা এক্সেপশন ক্রিয়েট করবে। তো আমার কোড এক্সেপশন ক্রিয়েট করার কথা না, বাট আমি ইচ্ছা করে করব যে আমি এরপরে তারা আগাইতে দিব না, এই কারণে আমি এক্সেপশন ক্রিয়েট করব। সাপোজ আপনি চাচ্ছেন যে কেউ একজন এইজ দিয়ে দিল হচ্ছে 25, সো ক্যালকুলেশন করতে ভুল হবে বা কিছু একটা হবে, আপনি এখানেই তাকে স্টপ করে দিন, আপনি আর আগাই দিয়ে দিবেন না তাকে। অনেক আছে ইফ এলস দিয়েও করা যায়, বাট আপনি ট্রাই ব্লক দিয়ে করতে যাচ্ছেন, হয়তো এরকম কোন একটা সিচুয়েশন জেনারেট হচ্ছে। যেমন এইখানে চিন্তা করুন, এখানে দেখবো যে আমরা একটা ক্লাসের এক্সেপশন নিব, এরর মেসেজ কিছু একটা থ্রো করতে যাচ্ছি,
আবার আরেকটা কি ইনপুট আউটপুটের এক্সেপশন, এখানে আমরা দিতে চাচ্ছি একটা এক্সেপশন ক্রিয়েট করব এক্সট্রা করে, যেখানে কোন একটা এরর আসছে যেটার জন্য আমি ইনপুট আউটপুট এক্সপ্রেশনটা নিজের ইচ্ছায় ক্রিয়েট করতে যাচ্ছি, যে কোন একটা কিছু হলে ইনপুট আউটপুট এরর আসবে, এজন্য আমি ফার্স্টেই এক্সেপশন ক্রিয়েট করতে যাচ্ছি। সো এই এক্সেপশন ক্রিয়েট করার জন্য আমরা কি করব, থ্রো কিওয়ার্ডটা ইউজ করব, এরপর দেব নিউ দিয়ে আমরা হচ্ছে এক্সেপশনের নাম দিব। এক্সেপশনের নাম দুইটা দিতে পারে, একটা হচ্ছে ইউজার নিজে একটা নাম দিতে পারে এক্সট্রা করে নিজে ক্রিয়েট করে, অথবা অলরেডি যে এক্সেপশনগুলো আছে তার মধ্যে থেকে একটা সে চুজ করতে পারে, দুইটাই হতে পারে, ইউজার ডিফাইন্ডও হতে পারে আবার অলরেডি যেটা আছে ওইটাও হতে পারে। এখানে দেখেন ইউজার একটা ডিফাইন করেছে এক্সেপশন ক্লাস, আর একটা হচ্ছে কি ইনপুট আউটপুট এক্সেপশন, এটা তো আমরা জানি। সো এই দুইটাই হতে পারে, আর এখানে হচ্ছে যে মেসেজটা এক্সেপশন হলে কি মেসেজ সে জেনারেট করবে ওইটা দাও। সো কিওয়ার্ডটা হচ্ছে থ্রো নিউ এক্সেপশন নেই, তারপর হচ্ছে প্যারেন্ট ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এন্ড ক্লোজিং এর মাঝখানে যে মেসেজটা আমি শো করতে চাই। সো এখানে যদি একটু দেখেন একটা প্রবলেম দেওয়া আছে, যদি এইজ 18 থেকে কম হয়, একটু আগে যেটা বলছিলাম যে এইজ যদি 18 থেকে কম হয় আমি একটা এক্সেপশন শো করে তার আটকায় দিব, তাকে আর কাজ করতে দেব না। তখন আমি কি জেনারেট করতেছি, একটা অ্যারিথমেটিক এক্সেপশন ক্রিয়েট করতেছি, যেখানে আমি বলতেছি পারসন ইজ নট এলিজিবল টু ভোট। সো এই পারসনটা এলিজিবল না, আমি পুরো কোডটা স্টপ করে দেব, তাকে আর সামনে আগে দিয়ে দিব না। সো আমাদের কি হয়, আমরা হচ্ছে সাপোজ এনআইডি ন্যাশনাল এনআইডি দিকে বার্থ ডেট যখন দেই তখন গিয়ে দেখায় 18 প্লাস না হলে কি আটকায় দেয় না। সো কাইন্ড অফ এরকম ওইখানে গিয়ে একটা এক্সেপশন ক্রিয়েট করে দেয় যে এইখানে আপনি যদি বয়স 18 থেকে কম, আমি এক্সেপশন করে তাকে পুরো স্টপ করে দেব, তাকে আর আগেই দিয়ে দিব না প্রসেস, আমি তাকে কোনো মেসেজ দেব না, আমি পুরো প্রসেসটাই অফ করে দেব সে যদি 18 না হয়। কিছু কিছু আপনারা দেখবেন যে যদি চিন্তা করেন ভোটিং সিস্টেম একটা হইতে পারে, তারপর হচ্ছে আপনারা এনআইডি তে করেন, পাসপোর্টে করেন, এইসব ওয়েবসাইটে দেখবেন যে যখন আপনি এগুলা এইজ আন্ডার 18 দিবেন তখনই হচ্ছে তারা একদম আপনাকে ফার্স্ট পেজে নিয়ে আসবে, মানে পুরো অফই করে দিবে সব ক্রাইটেরিয়া। সো এইটা হচ্ছে কাইন্ড অফ এরকম। সো তখন আমি কি করলাম, নতুন একটা এক্সেপশন ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে অ্যারিথমেটিক এক্সেপশন দিয়ে লিখলাম পারসন ইজ নট এলিজিবল টু ভোট, আর এলসে দিলাম কি যদি এইটা না হয় 18 থেকে যদি ছোট না হয় তাহলে আমি দেখলাম কি পারসন ইজ এলিজিবল টু ভোট, নরমালি এটা যে কাজটা করে। সো তারপর হচ্ছে মেইন মেথডে যাব, ভ্যালিডেট আমি এই মেথডটা কল দিলাম, ভ্যালিডেট মেথডটা এখান থেকে কল দিলাম 13 দিয়ে, এটা কি করবে এখানে আসবে 18 থেকে ছোট, সে একটা এক্সেপশন শো করবে, এক্সেপশন শো করে কি করবে এখানে এই এক্সেপশনটা সে ক্রিয়েট করবে, একটা মেসেজ জেনারেট করবে পারসন ইজ নট এলিজিবল টু ভোট, আর লাস্টে রেস্ট অফ দ্য কোড হচ্ছে হবে এই ওয়েল ব্র্যাকেট, এগুলো বাইট করা যাবে না আপনার কাছে। সো আমাদের একটু দেখি এটা যদি, আচ্ছা এটা আউটপুটটা লেখা নাই বাট নরমালি 13 চলে আসলে কি হবে, আমাদের এই এক্সেপশনটা হচ্ছে জেনারেট হবে, জেনারেট হয়ে 18 থেকে ছোট আসবে, সে কি করবে এই এক্সেপশনটা করে ক্রিয়েট করে সে কি করবে একটা মেসেজ দিবে দ্য পারসন ইজ নট এলিজিবল টু ভোট এটা। আচ্ছা এরপরে আরেকটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড এক্সেপশন, যেটা একটু আগে দেখলাম, এটা হচ্ছে আমাদের কি প্রি ডিফাইন্ড অলরেডি, অ্যারিথমেটিক এক্সেপশন কি প্রি ডিফাইন্ড না অলরেডি আমরা জানি। আর এখন হচ্ছে ইউজার ডিফাইন্ড একটা দেখবো, যে ইউজার নিজে একটা নাম দিয়ে নিজে একটা ক্রিয়েট করবে। সো এখানে দেখেন এইটা করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, এক্সেপশন ক্লাসটাকে এক্সটেন্ড করা লাগবে, ইনহেরিট করা লাগবে। আগেরবার কিন্তু আমাদের কিছু করা লাগে না, আগেরবার আমরা কি এক্সেপশন থেকেই জেনারেট করতে দেখে আমাদের কিছু করা লাগে না, বাট এইবার আমরা কি করব এক্সেপশন নিজে থেকে একটা ক্রিয়েট করব অন্য নাম দিয়ে। এইজন্য আমাদের এক্সেপশন যে ক্লাস আছে অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে, ওই ক্লাসটা আমাকে এক্সটেন্ড করে নিতে হবে। এক্সটেন্ড করে আমি কি করব এক্সেপশনগুলো জেনারেট করার জন্য একটা পাওয়ার পেয়ে যাব। তো তারপর আমি কি করব এই এক্সেপশনের একটা হচ্ছে আমরা কি করলাম, একটা হচ্ছে মেথড লিখলাম ইউজার ডিফাইন্ড এক্সেপশন, তারপর হচ্ছে স্ট্রিং str দিলাম। এটা হচ্ছে আমরা একটা এক্সেপশন ক্রিয়েট করলাম, এক্সেপশন ক্রিয়েট করে আমি এখন এটা কাজ করব। আশা করি চলেন এখন দেখি এই এক্সেপশনটা আমি ক্রিয়েট করলাম কিভাবে। এক্সেপশনের একটা মেথড ক্রিয়েট করলাম, ক্লাসের মধ্যে কি থাকে মেথড থাকে, এই এক্সেপশন ক্লাসে এরকম কিছু মেথড থাকে আলাদা আলাদা করার জন্য। আমি এখন কি করলাম এই এক্সট্রা করে একটা হচ্ছে এক্সেপশন ক্রিয়েট করলাম, নিজে ক্রিয়েট করলাম, আর মাঝখানে হচ্ছে স্ট্রিং str দিলাম। এখন ওই যে মেসেজটা আসবে হয়তো এখান থেকে আমরা কল দিব, কোনো একটা কল দিলে এই মেসেজটা এখানে চলে যাবে। আর এখানে কি করলাম সুপার str দিলাম। আচ্ছা সুপার str টা সুপার বুঝেন? নো স্যার। আচ্ছা সুপার জিনিসটা দেখাই, সুপার জিনিসটা আমি ভাবছিলাম নেক্সটে দেখাবো বাট হয়তো আগে চলে আসছে। আমি যখন চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের কোনো কিছু এক্সিকিউট করতে চাই বা প্যারেন্ট ক্লাসের কোনো কিছু একটা ইউজ করতে চাই তখন আমরা সুপার কিওয়ার্ডটা ইউজ করি।
এইখানে দেখেন বলছে কলিং কনস্ট্রাক্টর অফ প্যারেন্ট এক্সেপশন। এইখানে যখন সুপার দিয়ে আমি স্টেট দিচ্ছি সে কি করতেছে এক্সেপশন ক্লাসে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা আছে এক্সেপশন ক্লাসের মধ্যে, সেই এক্সেপশন ক্লাসের কনস্ট্রাক্টরটা কল দিচ্ছে। যখন আমি হচ্ছে সুপার দিব অর্থাৎ চাইল্ড ক্লাসে যে ক্লাসটা সাপোজ এখানে আমাদের ইউজার ডিফাইন সামথিং, এই ক্লাসটা এক্সটেন্ড করতেছে এক্সেপশন। সো যখন আমি এই এক্সেপশন ক্লাসের কনস্ট্রাক্টর কল দিতে চাবো তখন আমি সুপার দিয়ে যদি জাস্ট এরকম করে ফার্স্ট ব্র্যাকেট দেই সে ডাইরেক্ট কনস্ট্রাক্টরটা কল দিবে। আর আপনার কোশ্চেন থাকতে পারে স্যার কনস্ট্রাক্টর কল দিলাম মেথড ভ্যারিয়েবল কি ইউজ করতে পারি? यस, তখন আমরা সুপার কিওয়ার্ড দিয়ে মেথডের নাম দিব। সাপোজ এই মেথডের নাম হচ্ছে ধরেন জাস্ট একটা নেক্সট নামে কল দিলাম, তখন সে কি করবে চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসে যাবে, গিয়ে যদি নেক্সট নামে কোনো মেথড পায় ওই মেথডটা সে কল করবে, কল করে কাজ করবে। অবজেক্টও করা যাবে, অবজেক্টও করা যাবে। আবার যদি আপনি অ্যাট্রিবিউটস চান, অ্যাট্রিবিউটস সাপোজ এন নামে একটা অ্যাট্রিবিউটস আছে এক্সেপশনে, ধরেন এখানে ইন এন নামে কোনো একটা অ্যাট্রিবিউট আছে, এটাও আপনি সুপার ডট এন দিয়ে হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। তার মানে কিওয়ার্ডটা ইউজ করার ভিত্তি কি এখানে? মানে স্যার মেইন সুপার ভিত্তিটা হচ্ছে যে আপনার যে সুপিরিয়র পারসন আছে তাকে আমি অ্যাক্সেস করব। আমার সুপিরিয়র পারসনকে, আমার প্যারেন্ট, আমার গার্ডিয়ান যে, সো এই সুপিরিয়র পারসনকে আমাকে অ্যাক্সেস করতে হলে আমার সুপার দিতে হবে। এখন আমি চাইল্ড ক্লাস থেকে যখন সুপিরিয়র পারসনকে অ্যাক্সেস করব তখন আমাকে সুপার কিওয়ার্ডটা দিতে হয়। এইটা হয়তো আপনাদের মিডিয়ার আগে পলিমরফিজমে একটু দেখানো হয়নি। কেন দেখানো হয়নি? কারণ আপনার সুপার কিওয়ার্ডটা তখনও জানতেন না। সেই কারণে হচ্ছে একটা আমি বলছিলাম যে এখানে একটু প্রবলেম আছে, বাট আপনারা করলে আপাতত ঠিক আছে। বাট যখন আমরা এরকম চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের কোন একটা মেথড অ্যাট্রিবিউট বা কোনো কিছু ইউজ করতে যাব প্যারেন্ট ক্লাসে চাইল্ড ক্লাস থেকে, তখন আমাকে সুপার কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আর আমরা এখানে শিখতেছিলাম কি চাইল্ড ক্লাসে বসে আমরা প্যারেন্ট ক্লাসেরটা ইউজ করতে পারি। এখন এই জিনিসটার মধ্যে একটু ডিফারেনশিয়েট করতে হয় কিভাবে সুপার কিওয়ার্ডটা এক্স্যাক্টলি বেশি কাজে লাগে কোন জায়গায়। মনে করেন আপনার চাইল্ড ক্লাসে একটা মেথড আছে, প্যারেন্ট ক্লাসেও আরেকটা সেম মেথড আছে, যেটা আমাদের কনসেপ্ট কি ছিল মেথড ওভাররাইডিং, পলিমরফিজমের কনসেপ্ট। এখন আপনি চাচ্ছেন আপনি প্যারেন্টের মেথড কল দিবেন, চাইল্ডেরটা না। নরমালি যদি আমরা কল দিতাম তাহলে চাইল্ডেরটা কল হয়ে যেত না। এখন যখন সুপার দিয়ে আমি সেম মেথডটা কল দিব, সাপোজ এক্সেপশনে একটা মেথড আছে নাম হচ্ছে নেক্সট, মেথড ক্রিয়েট করে রাখছেন, আমি আর কিছু লিখতাম না, সাপোজ নেক্সট একটা মেথড। আবার আপনি এই যে ইউজার ডিফাইন যেটা, এটার মধ্যেও একটা মেথড লিখলেন যেটার নাম হচ্ছে নেক্সট। এখন যখন আপনি এখানে নেক্সট কল দিবেন, সাপোজ নেক্সট মেথডটা কল দিলেন, এখন ধরেন অবজেক্টের থ্রু, অবজেক্টের নাম হচ্ছে ওবিজে, অবজেক্টের থ্রুতে কল দিবেন। এখন সে কি এই নেক্সটে চলে যাবে না এই মেথডটা যেখানে আছে, বাট আমি চাচ্ছি এই প্যারেন্টের নেক্সটে যাইতে, তখন আমি কি করব অবজেক্ট ডট সুপার দিয়ে হচ্ছে নেক্সট দেব। তার মানে অবজেক্ট ডট সুপার ডট যে নেক্সট থাকবে, সো সে কি করবে অবজেক্টের থ্রুতে যাবে, যে সুপারের যে মেথডটা ওটা কল দিয়ে নিয়ে আসবে। সুপার কিওয়ার্ডের কাজ হচ্ছে চাইল্ড থেকে যখন প্যারেন্ট আমি অ্যাক্সেস করব সেই কাজটা। সুপারে আমি একটু লং একটা হচ্ছে স্লাইড করাবো, সমস্যা নাই, এটা হচ্ছে পরবর্তী বিষয়। এখন জাস্ট এটা ক্রিয়েট করা আছে দেখে বুঝেন। সো আমরা যখন ডাইরেক্ট সুপার কল দিচ্ছি সে কি করতেছে প্যারেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টরটা কল দিচ্ছে, এটা প্যারেন্ট ক্লাসকে এক্সেপশনের যে কনস্ট্রাক্টরটা আছে ওটা কল দিচ্ছে। কেন কল দিচ্ছে? সে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে চায় এই জন্য। আচ্ছা, নেক্সটে আরেকটা ক্লাস আছে, এখানে মেইন মেথড করা আছে, এখানে ট্রাই করা আছে কি এই যে এক্সেপশনটা আমি ক্রিয়েট করলাম এই যে এর মাধ্যমে, এখানে একটা এক্সেপশন ক্রিয়েট করলাম, আমি একটা ফাংশন ক্রিয়েট করে তারপরে হচ্ছে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল করে এক্সেপশন ক্রিয়েট করলাম। এই এক্সেপশনটা আমি এখানে থ্রো করলাম। এক্সেপশনটা থ্রো করলাম কিভাবে দেখেন, এক্সেপশনে আমাকে কি দিতে হয়, একটা স্ট্রিং দিতে হয় পাশে। প্রথমে আমি কি দিলাম এক্সেপশনের নাম দিলাম, তারপর একটা প্যারামিটার দিলাম, প্যারামিটার আমি লিখছি কি স্ট্রিং। তো এইটাই আমি কল দিলাম, এক্সেপশনটা লিখলাম থ্রো দিয়ে আমরা এক্সেপশন থ্রো করি না, তারপরে নিউ কিওয়ার্ড দিয়ে এক্সেপশনের নাম দিলাম যেটা আমি অলরেডি ক্রিয়েট করছি, তারপরে দিলাম একটা স্ট্রিং, কারণ স্ট্রিংটা প্যারামিটার আকারে পাস করতেছে, সেই স্ট্রিংটা যাবে। এই থ্রোটা যখন হবে অর্থাৎ এই এক্সেপশনটা যখন আমি জেনারেট করলাম, এইটাকে আমি আবার ক্যাচ করার জন্য একটা হচ্ছে গিয়ে ক্যাচ ব্লক করলাম, অর্থাৎ আমি এইখানে একটা এক্সেপশন ক্রিয়েট করলাম ট্রাইতে, সে যখন এটা করতে যাবে গিয়ে দেখবে একটা এক্সেপশন থ্রো করা হচ্ছে, তার মানে আমার কোডে একটা এক্সেপশন চলে আসছে, আমি ফোর্সফুলি ক্রিয়েট করলাম। তারপর ওইটাকে হ্যান্ডেল করার জন্য আমি একটা ক্যাচ ব্লক নিলাম। এখন ক্যাচ ব্লকে আমি কি দিব, যেই টাইপের এক্সেপশন ওইটা লিখতাম না, আগে লিখতাম অ্যারিথমেটিক হলে অ্যারিথমেটিক, তারপর হচ্ছে নাল পয়েন্টার হলে নাল পয়েন্টার লিখতাম,
এখন কি টাইপের হচ্ছে ইউজার ডিফাইন্ড এক্সেপশন, এই টাইপের এক্সেপশন হচ্ছে, কারণ এটা আমি ক্রিয়েট করে এখানে থ্রো করছি। সো এই টাইপের এক্সেপশন হচ্ছে, সো আমাকে কি করতে হবে, এই নামটা লিখতে হবে প্লাস ইউডি মানে হচ্ছে ইউজার ডিফাইন্ড, এটা হচ্ছে আমরা নাম দিচ্ছি ইউডি। আগেরবার শুধুমাত্র এক্সেপশন ই দিতাম, এখন ইউডি দিচ্ছি। এই নামটা যে ফিক্স এটাই দিতে হবে এরকম কিছু না, আমি চেঞ্জ করতে হবে, এটা আমার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে মানে ইউজারের উপর ডিপেন্ড করে ইউজার কি নাম দিবে। আপনি ওইখানে ই চাইলে এও ইউজ করতে পারেন। আগেরগুলোতে যেমন আমরা ই ইউজ করছি, এখানে যেমন হচ্ছে ক্যাশ ব্লক কোথায়, ধর এখানে আমরা অ্যারিথমেটিক দিয়ে ই দিচ্ছি, আমি এখানে চাইলে এও ইউজ করতে পারি, এ ইউ ইউজ করতে পারি, এটা আমার উপর ডিপেন্ড, এটা মানে ডিফাইন করা না। সো এখানে ইউজার ডিফাইন एग्जांपलটা দেওয়ার জন্য আমরা কি করতেছি, ইউডি লিখলাম বোঝার জন্য, ইউডি মানে ইউজার ডিফাইন। আর এখানে ক্যাচ দেওয়ার পরে ক্যাচ এক্সেপশনটা হচ্ছে, তো ফার্স্টে একটা এক্সেপশন ক্রিয়েট করবে আমাদের কোড অনুযায়ী, তারপর এটা হ্যান্ডেল করে এখানে এই লেখাটা প্রিন্ট হবে। প্রিন্ট হয়ে লাস্টে ud.getMessage, গেট মেসেজটা কি ছিল, এই যে দিস ইউজার ইজ ডিফাইন্ড দিস ইজ ইউজার ডিফাইন্ড এক্সেপশন। সো যখন আমি গেট মেসেজটা দিব সে কি করবে, এই যে মেসেজটা স্ট্রিং এর আকারে চলে আসছে এই মেসেজটা এখানে প্রিন্ট করে দেবে। বুঝতে পারছেন? সো আমি যে কাজটা করলাম, একটা এক্সেপশন নিজে ক্রিয়েট করলাম, তার জন্য আমাকে এক্সেপশন ক্লাসটা এক্সটেন্ড করতে হবে। এন্ড কেন এক্সটেন্ড করতে হবে, কারণ এক্সেপশন ক্লাসে কনস্ট্রাক্টরের মধ্যে এমন ভাবে ডিজাইন করা আছে যেখানে আমি এক্সেপশনটা রেডি করতে পারি বা ক্রিয়েট করতে পারি। সো আমি কি করলাম, এক্সেপশন ক্লাসটা এক্সটেন্ড করলাম, তারপর আমি কি করলাম, এক্সেপশনের একটা নাম দিলাম, নাম দিয়ে হচ্ছে প্যারামিটার দিলাম। এই জিনিসটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি হচ্ছে, এটা একটা মেথড আমি জেনারেট করতেছি, নাম দিচ্ছি হচ্ছে ইউজার ডিফাইন্ড এক্সেপশন, মেথড জেনারেট করলাম। আর এইখানে দিলাম একটা স্ট্রিং যেটা হচ্ছে আমাকে প্যারামিটার আকারে চলে আসবে। এই স্ট্রিংটা আমি কি করলাম, সুপারে পাঠাই দিলাম, তার মানে কনস্ট্রাক্টরে পাঠাই দিলাম এক্সেপশন ক্লাসে, সে এই স্ট্রিংটা নিয়ে একটা এক্সেপশন ক্রিয়েট করে ফেলছে। এন্ড এই এক্সেপশনটা যে ক্রিয়েট হইছে, যেহেতু এটা মেথড, এই মেথডটা আমি থ্রো করলাম কোথায়, এখানে। তার মানে সে একটা স্ট্রিং জেনারেট করবে, করে এই স্ট্রিংটা হচ্ছে দিয়ে দিবে এখানে। সো এটা যাবে সুপারের মাধ্যমে এক্সেপশনের কনস্ট্রাক্টরে গিয়ে দিস ইজ ইউজার ডিফাইন্ড নামে একটা স্ট্রিং নিয়ে ওইটার মাধ্যমে একটা এক্সেপশন ক্রিয়েট করবে। নেক্সটে এই এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য আমি ক্যাচ ব্লকে সেম এক্সেপশনের নামটা দিলাম, যেটা হচ্ছে, আর এক্সট্রা করে আমি একটা অবজেক্টের নামটা লিখলাম, অবজেক্টের নাম যে কোনো কিছু দিতে পারি। আর এখানে আমি প্রিন্ট করলাম ফর দ্য এক্সেপশন, এক্সেপশন করা হয়েছে। আর এখানে system.printout.ud.getMessage, ইউজ কি এই অবজেক্টের নামটা, এই অবজেক্টের মধ্যে আমি কি এই মেসেজটা দিয়ে রাখছি না অলরেডি যখন এক্সেপশনটা থ্রো করছি। সো গেট মেসেজ যখন দিব সে এই মেসেজটাই হচ্ছে আমাদের কাছে নিয়ে আসবে। গেট মেসেজ দিয়ে এমন ভাবে ডিজাইন করা আছে যে যেই স্ট্রিংটা যাবে সেটা গেট মেসেজে গিয়ে সেভ থাকবে। সো যখন আমি ডট গেট মেসেজ দিব তখন সে কি করবে, এই দিস ইজ ইউজার ডিফাইন্ড এক্সেপশন এটা প্রিন্ট করে নিয়ে আসবে। একটা ফাংশন, একটা মেথড, এটা অলরেডি এক্সেপশন ক্লাসের মধ্যে আছে, এক্সেপশন ক্লাসের মধ্যে ক্রিয়েট করা আছে। যখন আমি স্ট্রিং পাঠাচ্ছি ওই ওয়াইজ সেই এক্সেপশন ক্লাসের একটা গেট মেথড ক্রিয়েট করে ফেলতেছি মেথড। বুঝতে পারতেছেন? সো এইভাবে আমরা হচ্ছে ইউজার ডিফাইন্ড এক্সেপশন হচ্ছে ক্রিয়েট করতে পারি। ইউজার ডিফাইন্ড আমরা ইউজ করি যখনই হচ্ছে আমাদের কোনো একটা ব্যারিয়ার সেট করার দরকার পড়ে। যখন একটু আগে দেখলাম 18 এজের একটা ব্যারিয়ার, তখন একটা ইউজার ডিফাইন্ড ইউজ করি। সো এরকম ব্যারিয়ার যখন দরকার পড়ে আমরা তখন ইউজার ডিফাইন্ড করি। আদারওয়াইজ আমরা হচ্ছে নরমালি যেগুলো থাকে ওগুলো ইউজ করি, জেনারেল গুলো। ইউজার ডিফাইন্ড একটু বুঝার নাই, বাসায় যান একটু গিয়ে পড়াশোনা করেন, দরকার পড়লে নেক্সট ক্লাস আবার একটু করেন, আমরা আবার একটু দেখব। হ্যাঁ, স্লাইডটা আপলোড করে দিব, যান আসলে আপলোড করে দিব। সো আমরা বেসিক্যালি তিনটা কাজ করলাম, এক্সেপশন ক্রিয়েট করলাম, এক্সেপশন কল দিলাম, এন্ড ক্যাচ ব্লকে এক্সেপশনটা হ্যান্ডেল করে গেট মেসেজটা প্রিন্ট করলাম। একটু ঠান্ডা মাথায় করেন, আপনারা কোডটা এক্লিপসে গিয়ে পড়েও দেখেন যে ঠিকমতো কাজ করে কিনা, এখানে একটু মেসেজেস চেঞ্জ করে দেখেন যে কি চেঞ্জেস আসে। সো যখন প্র্যাকটিক্যালি একটু করবেন তখন আপনার আইডিয়াটা একটু জেনারেট হবে। আমরা নেক্সট ক্লাস হয়তো আবার আপনার যদি কোনো প্রবলেম থাকে আমি হয়তো আবার একটু রিভিউ করে দেব। আপনারা কিন্তু এগুলো করবেন, করে দেখবেন কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে আমাকে নেক্সট ক্লাসে বলবেন। এইটা না, আগের লেসনসগুলোতেও যদি কোনো প্রবলেম থাকে সেটাও বলবেন, ঠিক আছে? আচ্ছা, অফ করে দিবেন।